সারা দেশে নাশকতা জামাতে ইসলামের 20 থেকে 22টি প্রতিষ্ঠান টাকা ঢালছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে বাংলাদেশ ব্যাংক। 6 জানুয়ারি থেকে লাগাতার অবরোধ, সঙ্গে সরকারি ছুটির দিন বাদে ডাকা হচ্ছে হরতালও। এই রাজনৈতিক কর্মসূচিতে রাজপথে দেখা মিলছে না বিএনপি জোটের নেতাকর্মীদের। তবে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক সহ গণপরিবহনে চলছে চোরাগোপ্তা পেট্রোল বোমা হামলা। নাশকতা চালাচ্ছে দলীয় কর্মীর পাশাপাশি ভাড়াটেরা। গোয়েন্দারা বলছেন এসব কাজে অর্থের যোগান দিচ্ছে এমন কিছু প্রতিষ্ঠান যেগুলোর সঙ্গে যুক্ত আছেন জামায়াতে ইসলামীর নেতারা। সরাসরি এই রাজনীতির সাথে যুক্ত কোনো ব্যক্তিবর্গ, কখনো বা তাদের সাংগঠনিক কিছু প্রতিষ্ঠান আছে আমরা জানি, সেই প্রতিষ্ঠান থেকে অর্থ সরবরাহ হচ্ছে। তো সেরকম বেশ কিছু তালিকা নিয়ে বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য গোয়েন্দা সংস্থা কাজ করছে। প্রাতিষ্ঠানিকভাবে 20-22টা প্রতিষ্ঠানের নাম পেয়েছি। সংগঠিত অপরাধের দায় এনে এসব প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান। তাদেরকে ওই সংগঠিত অপরাধের ক্ষেত্রে তাদের দায় দায়িত্ব নির্ধারণ করে সেই সমস্ত প্রতিষ্ঠানের ব্যক্তি কর্ণধার যারা রয়েছে তাদেরকে আইনের আওতায় এনে ওই কেসের সাথে আইনগতভাবে সম্পৃক্ত করার সুযোগ রয়েছে। গোয়েন্দা পুলিশ মনে করছে অর্থের যোগান বন্ধ করা গেলে খুব শিগগিরই নাশকতা থেমে যাবে। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে চট্টগ্রামের বাঁশখালীর দুর্গম পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণের একটি আস্তানা সন্ধান পেয়েছে র্যাব। শনিবার রাতভর অভিযানে এখান থেকে বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ 5 জনকে আটক করা হয়েছে। তবে এই জঙ্গি গোষ্ঠী কোন সংগঠনের সাথে জড়িত এই ব্যাপারে তদন্তের সাথে স্পষ্ট করে কিছু বলছে না র্যাব। পাহাড় ঘেরা বাঁশখালী নির্জন এই স্থান লোকালয় থেকে বেশ খানিকটা দূরে। পায়ে হাঁটা ছাড়া গাড়িতে পৌঁছানোর সুযোগ নেই এখানে। দুর্গম এই লটমনি পাহাড়ের মাঝখানে বানানো হয়েছে কৃষি খামার। গরু, ছাগল, ভেড়া ছাড়াও রয়েছে বিভিন্ন ফল ও সবজি বাগান। নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য বসানো হয়েছে সোলার প্যানেল। আর এই খামার বাড়ির আড়ালেই দীর্ঘ 2 বছর ধরে চলছে জঙ্গি প্রশিক্ষণ। পাহাড় কেটেই তৈরি করা হয়েছে অস্ত্রাগার। এই অভিযান পরিচালনা করে 5 জনকে আটক করা সম্ভব হয়। তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদে আসলে কিছু চাঞ্চল্যকর তথ্য আমাদেরকে অবহিত করেছে। সারা দেশ থেকে জঙ্গি কার্যক্রমে বিশেষ পরীক্ষায় উত্তীর্ণদের এই আস্তানায় আনা হতো উন্নত প্রশিক্ষণের জন্য। বড় স্থাপনা ও বিমান ধ্বংস করার মতো দুর্ধর্ষ প্রশিক্ষণও দেওয়া হতো এখানে। ব্যবহার করা হতো AK-22 ও অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। তারা এখানে রাতের বেলায় প্রশিক্ষণ দেয় এবং প্রশিক্ষণের ক্ষেত্রে তারা বিভিন্ন জঙ্গি সংগঠন যারা বিশ্বে বিভিন্ন জায়গায় কাজ করছে সে সকল জঙ্গি সংগঠনের গেরিলা যুদ্ধের তাদের কিছু ফুটেজ আছে, তাদের কিছু ট্রেনিং ম্যাটেরিয়াল আছে, এগুলি তাদেরকে ব্যবহার করে। দীর্ঘ সময় ধরে এলাকায় এরকম ঘাঁটি থাকলেও টের পায়নি সাধারণ মানুষ। লোকাল লোকজন কিছু ধারণা করতে পারে নাই। আর প্রশিক্ষণের কার্যক্রমগুলি চালানোর জন্য যেসব অস্ত্র বা প্রশিক্ষণ নেওয়ার জন্য আসছে এই সমস্ত লোকগুলি সব সাতকানিয়া থানার কাঞ্চনা এবং সনকলা হয়ে পাহাড়ের ভিতর ঢুকে এখান থেকে 6 কিলোমিটার পূর্ব দিকে এই পাহাড়ের ভিতর ঢুকছে। পাহাড়ি এলাকার এই জায়গাটির মূল মালিক বন বিভাগ। সরকারি এই সংস্থাটির তদারকির অভাবেই সাধারণ মানুষের বেশে অবৈধভাবে পাহাড় কেটে জঙ্গি কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। নাসরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এসব বিষয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে আছেন নিরাপত্তা বিশ্লেষক অফিসার মেজর জেনারেল আব্দুর রশিদ এবং ডিএমপি কমিশনার জনাব আসাদুজ্জামান মিয়া। আমি জনাব মেজর জেনারেল আব্দুর রশিদ, আপনার কাছেই প্রথমে জানতে চাইব যে আমরা দেখেছি যে চট্টগ্রামে জঙ্গিদের আস্তানা, জঙ্গি প্রশিক্ষণে বাঁশখালীর দুর্গম পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণের একটি আস্তানার সন্ধান র্যাব পেয়েছে। আমরা চট্টগ্রামের যে ভূপ্রকৃতি তাকে এরকম আরো অনেক আস্তানা থাকা সম্ভব কিনা আপনি কি মনে করেন, এবং এই আস্তানা খুঁজে পাওয়ার ক্ষেত্রে আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী তারাই বা কতটা সক্ষম বলে আপনি মনে করছেন? জেনারেল রশিদ। প্রথমে বলছি যে আস্তানার অবস্থান নিয়ে ওইখানে যে ভূপ্রকৃতি আছে এরকম গোপনভাবে আস্তানা গড়ে তোলাটা খুব অস্বাভাবিক কিছু না, এবং এখানে লুকিয়ে থাকাটাও অস্বাভাবিক না। আর এটি তো আমরা এই পাশে দেখলাম, আরেকটি আছে সেটি হচ্ছে সবচেয়ে তাদের সহায়ক এলাকা, যেটি হচ্ছে মিয়ানমার সীমান্তের সাথে সংলগ্ন, এবং ওখানেও আমরা মনে করি যে আরএসও জঙ্গিদের প্রশিক্ষণের সাথে এরা অস্ত্র আদান প্রদান এবং ওই এলাকাও ব্যবহৃত হয়ে থাকে। আর যদি সক্ষমতার কথা বলেন, যে বাংলাদেশের
পুলিশ ওখানে কাজ করে, ওখানে বিজিবি কাজ করে, সেনাবাহিনী হচ্ছে পার্বত্য চট্টগ্রামের ভিতরে কাজ করে। এটি তাদের সক্ষমতার বাইরে বলে আমি মনে করি না। তবে এই ধরনের যে হুমকিটা, সে হুমকিটা প্রথমে চিহ্নিত হতে হয়। চিহ্নিত হওয়ার পরে সেই হুমকির উৎস এবং প্রকৃতি সম্পর্কে জানার জন্য অনেক গোয়েন্দা নজরদারি স্থাপন করতে হয়। তো সেখান থেকে যে ফলাফল আসে সেটির উপরেই হচ্ছে আসলে ধরার কার্যক্রমটা হয়, যে অপারেশন চালানো হয়। তো সেক্ষেত্রে ওই হুমকির মাত্রা চিহ্নিত হয়তো এখন হলো বা হয়েছে। তো সেক্ষেত্রে যদি নজরদারি বাড়ে এবং এই আস্তানা অতীতে চিহ্নিত, ভবিষ্যতে চিহ্নিত করা যায়, তাহলে এগুলো গুড়িয়ে দেওয়া খুব যে একটা দুষ্কর কাজ সেটা আমি মনে করি না। কারণ ওখানে ওই এলাকাতে এরকম অনেক আস্তানা আগেও অনেক সন্ত্রাসী বাহিনী ব্যবহার করেছে, সেগুলো সামরিক বাহিনী গুড়িয়ে দিয়েছে। জেনারেল রশিদ, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকেন। আমি ডিএমপি কমিশনার জনাব আসুজ্জামান মিয়ার কাছে যাচ্ছি। জনাব আসুজ্জামান মিয়া, কয়েকদিন আগে আপনার সাথে যখন আমাদের কথা হচ্ছিল তখন আপনি বলেছিলেন যে পরিস্থিতি বেশ কিছুটা স্বাভাবিকের দিকেই যাচ্ছে। আপনি এখনো এরকমটি মনে করছেন কিনা, নাকি নতুন কোনো শঙ্কা বা ইয়ের মধ্যে আমরা আছি? নাশকতা চালাতে টাকা ঢালছে জামাতের অন্তত 22টি প্রতিষ্ঠান, যে খবর আমরা প্রচার করলাম, এই ধরনের খবর আসছে আরো। এই বিষয়গুলিকে আপনারা কিভাবে মোকাবেলা করছেন জনাব আসুজ্জামান মিয়া? ধন্যবাদ আপনাকে। আমি আগেও যেটা বলেছি, আজকে আমি আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই যে পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। গ্র্যাজুয়ালি এটি দৃশ্যমান উন্নতির দিকেই যাচ্ছে। বিগত এক সপ্তাহ আমরা যদি বলি, ঢাকা মহানগরীতে সন্ত্রাস এবং নাশকতা পরিমাণ খুবই কম, নেই বললেই চলে। তো মাঝে মাঝে চূড়াগুপ্তভাবে দু একটা ককটেল মেরে জনমনে ভীতি সৃষ্টির একটা অপচেষ্টা আমরা দেখছি, এবং সেটিকে কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং আমরা আশা করছি যে পরিস্থিতির খুব দ্রুতই উন্নতি ঘটবে, এবং এই নাশকতা সন্ত্রাসের সাথে যারা জড়িত ইতিমধ্যে তাদের অনেককে আমরা আইনামলে নিয়ে এসেছি। বাকি যারা এদের পৃষ্ঠপোষক আছে এবং অর্থদাতা আছে, যেমনটি আপনি বলেছেন, তারাও আমাদের নলেজের বাইরে নেই। আমরা অচিরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে একটা সাস্টেনেবল ইমপ্রুভমেন্ট ইনশাল্লাহ আমরা নিয়ে আসতে সক্ষম হব। জেনারেল রশিদ, জনাব আসুজ্জামান মিয়া, আপনি আমাদের সঙ্গে থাকেন। জেনারেল রশিদ, আপনার কাছে জানতে চাইবো যে আমরা বারবার বলছি যে নাশকতা চালানোর জন্য জামায়াত বা তার সম মনোভাবাপন্ন অন্যান্য প্রতিষ্ঠানগুলি টাকা ঢালছে, তারা নানাভাবে সেই টাকার লাইনটা আমরা একদমই মূলোৎপাটন করতে পারছি না কেন? এটা কি একেবারেই অসম্ভব? টাকা তো আমরা একটি উদ্ধার করার পরে জানতে পারছি যে এরকম একটি তৎপরতা চলছিল, তার আগেই তো সর্বনাশ হয়ে যাওয়া সম্ভব। আপনি কি মনে করছেন? আসলে আমি প্রথমে একটি ধারণা দিতে চাই, সেটি হচ্ছে এই জঙ্গির যে লড়াইটা আমরা দেখতে পাচ্ছি, এটির সাথে একটা মতাদর্শ জড়িত আছে। এটি হচ্ছে রাজনৈতিক ভাবে এটি মোটিভেটেড, এবং এটি এদের আন্তর্জাতিকভাবে একটি মহা সাম্রাজ্য আছে। তো সেটিকে যে আপনি সহজেই যে আজকে 7 দিনের মধ্যে বন্ধ করে ফেলবো আর 10 দিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রিত হয়ে যাবে, আমি এটি ওইভাবে দেখি না। কারণ এটি হচ্ছে চলমান প্রক্রিয়া, এটিকে চালাতে হবে। এখন যে জিনিসটা আমাদের ডিএমপি কমিশনার আশ্বাস দিলেন সেটিও গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে এর মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে না, এটি ক্রমেই কমে আসছে। যদি কমে আসে তাহলে আমরা ধরে নেব যে আইন শৃঙ্খলা বাহিনী তার নিয়ন্ত্রণটাকে বাড়াতে পারছে। আমার শুরুতে যেটা আমরা মনে করেছি সেটি হলো এই পেট্রোল বোমার যে চোরাগোপ্তা হামলাটা, এটি প্রথমে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক এই হুমকিটাকে বড়ভাবে পারসিভ করতে পেরেছিল না, যার ফলে তারা ঠিক ওইভাবে প্রস্তুত হচ্ছিল না। এই ধরনের অপারেশন করতে গেলে কিন্তু একটা নিরাপত্তা বাহিনীকে একটা প্রস্তুতি আনতে হয়, সেই প্রস্তুতিটা অনেক গভীর থেকে তৈরি হয়। তো সেটি ওনারা হয়তো এখন করতে সক্ষম হয়েছেন বলেই এখন হচ্ছে আমরা দেখেছি এর মাত্রা কমে এসেছে। এখন এই মাত্রাকে যদি আপনি শূন্যতে নিয়ে যেতে চান, আপনি যে প্রশ্নটা বললেন এখন অর্থের বিষয়টা, আমরা জানি যে জঙ্গিদের অর্থই হচ্ছে জঙ্গিদের অক্সিজেন। আর এখন অর্থের বিষয়টা আমরা জানি যে জঙ্গিদের অর্থই হচ্ছে জঙ্গিদের অক্সিজেন।
আর আমরা কিন্তু অনেক আগে থেকেই দেখে এসেছি যে এই জামায়াতের যে একটা আর্থিক সাম্রাজ্য, এটি অনেক গবেষণা প্রতিষ্ঠান এই সম্পর্কে সতর্ক বার্তা দিয়েছে এবং এটি বৃহৎ, এর পরিমাণটা এত বেশি। সেখান থেকে এ পর্যন্ত কিন্তু বাংলাদেশ খুব যে একটা ভালো ব্যবস্থা এর বিরুদ্ধে গড়ে তুলতে পেরেছে টেরোরিস্ট ফাইন্যান্সিং এ, আমি এটা বলবো না। এখন এটি সরাসরিভাবে সম্পৃক্ত হয়ে গেছে, যেটি মানুষের জীবন ক্ষয় করছে। এখন হয়তো পুলিশ সাইটের উপরে বেশি নজরদারি দিয়েছে। বাংলাদেশের আইনগুলো শক্ত আইন আছে, সেই শক্ত আইনের জেনারেল রশিদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি জনাব আসাদুজ্জামান মিয়া আপনাকে জানতে চাইবো যে অনেকেই আমাদের কাছে এই অভিযোগ, আপনার কানেও নিশ্চয়ই এই অভিযোগ গেছে, বিশেষ করে বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দ আপনাদের বিরুদ্ধে অভিযোগ চলছেন যে আপনারা রাজনৈতিকভাবে মোটিভেটেড হয়ে এইসব অভিযোগ তাদের বিরুদ্ধে আনছেন এবং এগুলি অনেকটাই অনেক ক্ষেত্রে এই দাবিও তারা করছেন যে এগুলি সাজানো। এই ব্যাপারে আপনি কি বলবেন জনাব আসাদুজ্জামান মিয়া? এটাতে রাজনৈতিক কোনো ইন্ধন বা মোটিভেশন আছে কিনা? এটা মোটেও সঠিক নয় এবং এটা তথ্য নির্ভর নয়। আমি পরিষ্কারভাবে বলতে চাই, প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে জনগণের জানমাল এবং নিরাপত্তার দায়িত্ব নিয়ে আমরা কাজ করি। আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে দেশের পরিচালিত আইনের নির্দেশনা অনুসারেই আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। যারা জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করছে, নাশকতা, মানুষ পুড়িয়ে মারছে, এটি কোনোভাবেই আমরা রাজনৈতিক কর্মসূচি মনে করি না। আমরা মনে করি স্রেফ এটি একটি সন্ত্রাসী এবং অপরাধজনক কর্মকাণ্ড। এটির বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। আপনি যেমনটা বলেছেন যে ফাইন্যান্সিং, সেটা কারা করে বাই দিস টাইম প্রত্যেকে এটা জানে। তারপর আমি বলতে চাই, জামাত শিবির সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের হদিস আমরা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে আমরা পেয়েছি। সেগুলো নিয়ে আমরা কাজকর্ম করছি এবং তাদের অনেকের তথ্য প্রমাণই আমাদের হাতে আছে। এমনকি কোন কোন রাজনৈতিক দলের ব্যক্তি পর্যায় থেকেও এই ধরনের নাশকতা সংগঠনের জন্য অর্থের যোগান দেওয়া হচ্ছে। তার যথেষ্ট সাক্ষ্য প্রমাণ আমাদের হাতে আছে এবং বাকি সাক্ষ্য প্রমাণ সংগ্রহ সাপেক্ষে। জনাব আসাদুজ্জামান মিয়া, আমি শুধু একাডেমিক ইন্টারেস্টে একটি বিষয় জানতে চাই আপনার কাছে, যে এরকম যদি হয় যে আপনি দেখেন জামায়াতের একটি প্রতিষ্ঠানের সাথে কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের কেউ বা সরকারে আছেন এমন কেউ ওই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন, সেই ক্ষেত্রে কি আপনাদের তদন্ত অন্যরকম হবে বা আপনারা ভিন্ন পন্থা নেবেন জনাব আসাদুজ্জামান মিয়া? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। আইন সকলের জন্যই সমান। তার ব্যক্তি পরিচয় কি, রাজনৈতিক পরিচয় কি, এইটি মোটেই আমাদের কাছে মুখ্য নয়। আমাদের কাছে মুখ্য হচ্ছে তিনি জননিরাপত্তা বিঘ্নিত করার জন্য কোনো ষড়যন্ত্র বা কোনো কর্ম করছেন কিনা। তিনি যে দলেরই হন, তিনি যদি এই নাশকতার সাথে জড়িত থাকেন, সম্পৃক্ত থাকেন, অর্থদাতা হন, হুকুমদাতা হন, আশ্রয়দাতা হন, তার রাজনৈতিক পরিচয় নির্বিশেষেই আমরা দেশের আইন অনুযায়ী অবশ্যই আমরা কঠোর ব্যবস্থা নিব। এক বিন্দু, এক পিছপা আমরা হব না এক্ষেত্রে। জনাব আসাদুজ্জামান মিয়া, জনাব আব্দুর রশিদ, আপনাদের অনেক ধন্যবাদ। এই একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।